অশোক আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে নন্দিনীর কথায় সম্মতি জানাচ্ছে। কারণ এখন তো তার মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। নন্দিনীর সাথে কথা বলতে বলতেই অশোকের পিছনে এসে হাত রাখল রতন। অশোক একটু চমকে গেল। রতন অশোকের ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞেস করল, কিরে, কার সাথে এখানে একা একা দাঁড়িয়ে কথা বলছিস? অশোক বলল, এই তো নন্দিনীর সাথে কথা বলছিলাম আর কি। এটা বলতেই সামনে ঘুরে দেখল অশোকের সামনে নন্দিনী তো দূরের কথা, কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। এটা দেখে অশোক বেশ অবাক। ঠিক তখনই বলে উঠল, নন্দিনী, কী রে, কী সব বলছিস তুই? নেশা টেশা করেছিস নাকি? নন্দিনী আসবে কোথা থেকে? অশোক অবাকের স্বরে বলল, কেন, নন্দিনী কেন আসতে পারে না এখানে শুনি? রতন বলল, কেন রে, তুই কি জানিস না গত মাসেই তো নন্দিনী মারা যায়? কোনো এক রাতে হঠাৎ করেই নন্দিনীর নিরুদ্দেশ হয়ে গেল। শত খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ আর গ্রামের মানুষজন মিলে শত খোঁজাখুঁজির পরেও কোনো হদিস পেল না। অবশেষে নিখোঁজ হওয়ার একদিন পর এই বটগাছের ডালেই নন্দিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। নন্দিনী আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে খুন করেছে তা আজও সবার অজানা। পুলিশও অবশেষে এটাকে আত্মহত্যার কেস বলে দায় এড়িয়ে গেছে। আর নন্দিনীর মরে যাওয়ার পরে গ্রামে যেন মৃত্যুর তাণ্ডব শুরু হয়ে গেছে। একের পর এক খুন হয়েই চলেছে। অবশ্য তোর এসব জানার কথাও না, কারণ তখন তো তুই ছিলি শহরে। তো যাই হোক, এবার তুই বল, যে নন্দিনী গত মাসে মারা গেছে সে তোর সাথে কি করে তোর এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে? রতনের মুখে সব কথা শোনা মাত্রই যেন অশোকের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। সারা শরীর ঘেমে নে একাকার। অশোক আরেকটা কথাও বলতে পারল না। রতনের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই অশোক বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করল। পিছন থেকে রতন বেশ কয়েকবার ডাকার পরেও অশোক আর পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পথের মধ্যে হাঁটতে হাঁটতে অশোক ভাবতে লাগলো, গ্রামে আসার পরপরই
তার সাথে এসব কী হচ্ছে? কিন্তু কোনো প্রশ্নেরই কোনো জবাব মিলল না। বাড়িতে এসেই অশোক তার গোপেশ কাকাকে বলল, কাকা, আজই আমি শহরে ফিরে যাব। আর এক মুহূর্ত এই গ্রামে আমি থাকবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার শহরে ফেরার ব্যবস্থা করো তুমি। এটা বলেই অশোক নিজের রুমে গিয়ে গোছগাছ শুরু করে দিল। দুপুরে খাওয়ার টেবিলে খেতে বসলে গোপেশ কাকা অশোককে জানালো যে রাত 8টায় তার শহরে যাওয়ার ট্রেন। এমনকি সে আগে থেকেই টিকিট কিনে নিয়ে এসেছে অশোকের জন্য। গোপেশ কাকা অশোককে জিজ্ঞেস করলো, তা বাবা অশোক, তুমি তো 2 দিন মাত্র হলো গ্রামে এসেছো। এতদিন পর শহর থেকে গ্রামে আসতেই না আবার চলে যাবে? 2 দিন থেকে গেলেও তো পারতে। অশোক বলল, কাকা, সামনেই আমার ভার্সিটির পরীক্ষা, তো তাই এভাবে হঠাৎ করে চলে যেতে হচ্ছে। এর পরের বার গ্রামে আসলে তখন না হয় বেশ কিছুদিন থেকে যাব। কথাটা বলেই অশোক খাবার টেবিল থেকে উঠে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। সেদিন রাতের ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অশোক সন্ধ্যা 7টার দিকেই রওনা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত কারণবশত হঠাৎ করে অশোকের গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় তাকে হেঁটে স্টেশনে পর্যন্ত পৌঁছাতে হবে। তাই সাথে তার গোপেশ কাকাও কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসলো। এরপর থেকে অশোক একাই পথ চলতে লাগলো। সন্ধ্যা 7টা, যদিও খুব বেশি একটা রাত নয়, তবে তখন শীতকাল থাকায় বেলা খুব ছোট ছিল। তার উপরে আবার গ্রামের রাস্তা, পুরোটাই নির্জন, জনমানব শূন্য প্রায়। চারদিকে তখন ঘোর অন্ধকারের ছায়া নেমে এসেছিল। পুরো পরিবেশ জুড়ে ছিল কেবলই নিস্তব্ধতা। গল্পের বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকুন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।